প্রকৃতির বুক ছেড়ে মেঘের রাজ্য পেরিয়ে এক অলৌকিক যাত্রার গল্প। আজ আমরা যাচ্ছি নেপালের অন্যতম জাগ্রত এবং পবিত্র স্থান মা মনোকামনা দেবীর মন্দিরে। কিন্তু এই যাত্রার আসল রোমাঞ্চ লুকিয়ে আছে এই রোপওয়ে। নিচ দিয়ে বয়ে গেছে ত্রিশূলী নদী, আর চোখের সামনে খাড়া পাহাড়ের বুক চিরে যখন এই কেবেল কার উপরে উঠতে থাকে, বিশ্বাস করুন ভয় আর উত্তেজনায় গায়ের লোম খাড়া হয়ে যায়। প্রায় ১৩০০ মিটার উপরে অবস্থিত এই মা মনোকামনা দেবীর মন্দির। তবে জানেন কি, লোকবিশ্বাস আছে এই দেবীর মন্দিরে মন থেকে যা চায় তারা নাকি সেটাই পেয়ে যায়। কখনো কেউ খালি হাতে ফেরত যায় না, এই জন্য বিদেশ থেকেও পর্যটকরা এখানে আসেন। আজকের আমি মা মনোকামনা দেবীর পুরো সফরটাই আপনাকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাকে সাপোর্ট করুন, তাহলে ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপনারা আরও অনেক পাবেন। আমি এই মুহূর্তে এখন আছি নেপালের মনস্কামনা মন্দিরের কাছে। আর এটা হচ্ছে এমন একটা টেম্পেল যেখানে আসার জন্য হাজার হাজার মানুষ কিন্তু চেষ্টা করে, কিন্তু রুটটা এমন একটা রুট সকলে কিন্তু যেতে পারে না। এটা কাঠমান্ডু আর পোখরা যাওয়ার পথেই কিন্তু পড়ে। আমি আগের ভিডিওতে কিন্তু এটা কভার করতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং জড়িয়ে যাবে, তাই আমি এই ভিডিওটাকে সবার থেকে আলাদা পার্টে করলাম। তোমরা যারা বন্ধুরা এখনও আমার আগের ভিডিওটা দেখোনি, পোখরা থেকে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে পোখরা যাত্রা, ভিডিওটা অবশ্যই তোমরা দেখে দেবে, ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। এই মনোকামনা দেবী অর্থাৎ মনের বাসনা পূর্ণকারী দেবী, এবং শোনা যায় এখানে যা মানত করা হয় বা যা কিছু ভাবা হয় তা নাকি পূর্ণ হয়। আমরা এখন যাব ওখানে। পথটা অনেকটাই বেশি, প্রায় 3 কিলোমিটার। তো আগে কিন্তু এখানে হেঁটে যেতে হতো, এখন হাঁটার ব্যবস্থা নেই। মানে এখন হাঁটার ব্যবস্থা আছে, কিন্তু রোপওয়েরও ব্যবস্থা আছে। রোপওয়ে করে সোজা আমরা যাবো মনস্কামনা মন্দির, এবং ওখানে প্রচুর পরিমাণে লাইন থাকে। জানি না আজকের আমাদের যারা টিম আছে তারা পুজো দিতে পারবে কিনা। মনোকামনা মন্দিরের পথটা অনেকটাই কঠিন, তাই যাওয়ার আগে আমরা কিছু খেয়ে নিচ্ছি। কারণ কাঠমান্ডু থেকে এই লং জার্নি, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম পোখরার উদ্দেশ্য। মাঝখানেই আমি এই ভিডিওটা আলাদা একটা ব্লগ পাঠিয়ে রেখেছি, এই জন্য অনেকটা ক্লান্তি আর ঠান্ডাতে প্রচণ্ড জ্বর সর্দি কাশি, এই জন্য গলাটা একটু খারাপ। আমি জানি না কতটা পৌঁছাতে পারবো মনস্কামনা দেবী পুরো ভিডিওটা দেখানোর জন্য, তবে আমি চেষ্টা করবো আপনাদের জন্য। এখন আমার টিকিট কাউন্টারে যাচ্ছি, এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এখানে ইন্ডিয়ান কারেন্সি চলে, ইন্ডিয়ান কারেন্সিতে 670 টাকা, আর নেপালের কারেন্সি হচ্ছে 1070 টাকার মতো। এখানে দুটো কারেন্সি চলে। এখানে যখন তোমার টিকিট কাটবে দুটো দেবে, তো এটা দুটো টিকিট না। আমাদের ইন্ডিয়াতে কি হয়, যখন কোনো পেমেন্ট করতে হয় কিউআর কোড বা অনলাইন পেমেন্ট করলে একটা কিন্তু পে স্লিপ দেয়, মানে আপনি পে করেছেন তার এগেনস্টে আপনার বিল। এখানে ঠিক সেরকমই, একটা হচ্ছে পে স্লিপের মতো আর একটা হচ্ছে আপনার টিকিট। এখানে গেটের মুখে চেক হবে টিকিট। মেরা আলাদা, আচ্ছা ঠিক আছে। সবার টিকিট নিল, কিন্তু আমার কোনো টিকিট নিল না, জানি না কেন নিল না। তো এখন আমরা যাব স্টেশনের দিকে, কারণ এখান থেকে স্টেশনের জন্য কিছুটা উঠতে হবে। ওটার পরেই কিন্তু ওখান থেকে আমরা ধরতে পারবো। এটাই হলো রোপওয়ে স্টেশন। পাশে একটা খুব সুন্দর ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা দেওয়া রয়েছে। তো এখান থেকে এখন আমাদেরকে স্টেশনে যেতে হবে, ওখান থেকে ধরতে হবে। এটা যেটা স্টেশন আছে এটাও কিন্তু অনেকটা উচ্চতার মধ্যেই আছে, মানে একটা মিডিল পজিশনে আছে। এরপর থেকে আমাদের আরও হাই উঠতে হবে। এখানে একটা ফার্স্ট চেক হয়, এখানে আপনাকে টিকিট দিতে হবে, দেন এখান থেকে তারপরে আমার এন্ট্রি হবে। এখানে টিকিট চেক করার পরেই কিন্তু ছাড়বে, মানে ওখানে একটা মৌখিক টিকিট চেক হয়, এখানে একটা ফাইনাল কম্পিউটারের মাধ্যমে টিকিটটা চেক হবে। দেখুন এখান থেকে একের পর এক তুলছে। দেখুন এখান থেকে কিভাবে তুলছে। এখানে ফাইনাল টিকিটগুলো নিয়ে নেবে, আর সেই যে রোপওয়ে থেকে তুলছে
শোনাই একেবারে পুরো স্টেশনের এটা মেইন জায়গা যেখান থেকে রোপওয়েতে সবাই আমরা বসবো। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। তো আমরা রোপওয়েটা অনেকটা উঠে এসেছি। আর এই রোপওয়ে নেপালের মধ্যে কিন্তু অনেক অংশে এরকম রোপওয়ে প্রচুর আছে। তার মধ্যে এই রোপওয়েটা সবচেয়ে কিন্তু অন্যতম, কারণ এটা নেপালের সর্বপ্রথম রোপওয়ে, যেটা 1998 সালে অস্ট্রেলিয়ান কান্ট্রির সাথে সংযোগ করে কিন্তু এই রোপওয়েটা বানানো হয়েছে। আর এখানে যাওয়ার কিন্তু দুরকম মাধ্যম আছে, একটা পায়ে হেঁটে আর একটা হচ্ছে এই রোপওয়ের মাধ্যমে। পায়ে হেঁটে যারা কিন্তু যাচ্ছে তারা সত্যি দেবীকে অত্যন্ত ভালোবাসেন, তারা সেই জন্য পুণ্য পাওয়ার জন্য পায়ে হেঁটে যাচ্ছে। আমরাও সেটাই করেছিলাম, কিন্তু জার্নিটা এতটা বেশি হয়ে গেছে এই কারণে আমরা কিন্তু পেরে উঠতে পারলাম না। ঠিক আছে। এই রোপওয়ের টোটাল লেন্থ 3 কিলোমিটার। 3 কিলোমিটারই খাড়া পাহাড়ের উপরের দিকে যেতে হয়। যদি নেপালে আসেন এই রোপওয়েটা চড়তে বলবো আপনাকে, কারণ এর আগে যত রোপওয়ে বা আপনারা চড়েছেন অবশ্যই সেগুলো মনোরম সৌন্দর্য ভিউ এক্সপিরিয়েন্স করার জন্য, কিন্তু এখানে যারা রোপওয়ে চড়ে তারা শুধুমাত্র মনোকামনা দেবীর দর্শন নেওয়ার জন্য, এবং যা কিছু মনের কামনা থাকে তারা কিন্তু এই মনোকামনা দেবীর কাছ থেকে পূরণ করে নেয়। তো আপনারা নেপালে আসলে এই সুযোগ কখনোই মিস করবেন না। এখন পৌঁছে গেলাম প্রায় 10 মিনিট পরে। এখানে প্রচুর ফরেনার রয়েছে। এখন নামলাম এখানে, এরপরে আমরা যাব সেই দেবীর দর্শনের। পরে শুধু দেখুন কী হিসাবে লাইন, প্রচুর এখানে ভিড় হয়, মানে সারা ওয়ার্ল্ড থেকে মানুষ এখানে আসে কিন্তু পুজো দিতে। তাই এখানে আপনারা এলে অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, প্রচুর পরিমাণে এখানে লাইন থাকে। জানি না এখানে, আর এখানে যদি আপনারা পুজো দিতে চান এখান থেকে কিন্তু ফুল যা কিছু লাগে সেগুলো নিতে পারবেন। আর এর উপরে পাওয়া যায় সেখানে কিন্তু অনেক দাম বেশি, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেই নিয়ে নিতে পারেন, সেটাই সব থেকে ভালো হবে। আর এই পুরো উপরটা কিন্তু একটা শহর গ্রাম, মানে যদি বাইরের পাহাড়ের দৃশ্য না দেখেন তাহলে আপনাদের মনে হবে যে এটা একটা গ্রাম বা শহর। নেপালে যখন আমরা প্রথম জার্নিটা করেছিলাম ওখানের মানুষগুলোকে দেখে একেবারে নেপালি আর মনে হচ্ছিল না, কারণ ওটা ছিল রক্সাল বর্ডার। আর রক্সাল বর্ডার বিহার এবং ইউপি এইটাকে কেন্দ্র করে যত বর্ডার আছে মানে আমাদের নেপালের সাথে, ওখানকার মানুষ কিন্তু ইন্ডিয়ানের মতো। কিন্তু যত কাঠমান্ডু এবং এই জায়গায় এলাম ততই কিন্তু এখানকার মানুষদের দেখে মনে হলো আসলেই কিন্তু এরা নেপালিয়ান। কারণ নেপালদের নাকটা হয় চ্যাপ্টা আর হাইটটা হয় শর্ট, কিন্তু সবাই সাদা। এখন সেটা মনে হচ্ছে। এখানে অনেক বড় বড় মার্কেট রয়েছে, কেনাকাটার জন্য একেবারে দারুণ জায়গা। তবে এখানে অধিকাংশ দোকানদারই কিন্তু আমাদের ভারতের ইউপি এবং বিহার থেকে এসেছেন। রোপওয়ে চড়ার পরে ভেবেছিলাম জার্নিটা খুব কষ্ট ছিল, কিন্তু সেটা খুব হালকা, যেই ওই মন্দিরে পৌঁছে যাব। কিন্তু এখানেও সে একই, মানে ওই পর্যন্ত আসার পরে আপনাকে আরও অনেকগুলো সিঁড়ি ভেঙে কিন্তু ওপরে উঠতে হবে। আর এই সিঁড়িগুলো অনেকটাই খাড়া, দেখুন আমি কতটা নিচ থেকে আসছি, এখনো অনেকগুলো পথ বাকি আছে। নেপালে একটা সব থেকে বিখ্যাত জিনিস, যেটা আমি আজকের আমার মনের আশাটা পূর্ণ হলো। আমি বাড়ি থেকেই ভেবে এসেছিলাম যে খুকরি নেব, যে খুকরি যেটা কিন্তু ওই ভারতীয় সেনারা দেখবে ব্যবহার করে, বিশাল ধার, ওটা নেপালি একমাত্র সারা বিশ্বের মধ্যে ভালো বানায়। আমি হঠাৎ মনোকামনা মন্দিরে যাচ্ছিলাম, দেখতে পেলাম এই খুকরিটা। এই খুকরি কিতনা কা দাম है? 460। এই কালারটা বেশ দারুণ লাগছে। এটা কত প্রাইস পড়বে? হাউ মাচ?
हाँ? कैसे दिए 1600 आंटी समझ में नहीं आ रहा 1600 हाँ ये कैसे दिए ये नेपाली কারেন্সি का है 1000 এইটা এই খুপড়িটা এটা নেপালি কারেন্সিতে 1600 টাকা, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এটা 1000 টাকা। তবে আপনারা একটু দাম দর করে নেবেন, না হলে দামটা প্রায় বেশি, কারণ এগুলো দাম হওয়া উচিত নেপালি কারেন্সিতে 800 থেকে 900, বাট এখানে দাম প্রচুর বলছে। এখানে বিভিন্ন ভ্যারাইটির খুপড়ি আছে। এই ছুরিগুলো কিন্তু প্রচুর ধার থাকে, আর ছোট খুপড়িও আছে। এই যে দেখুন, সরি খুপড়ি না, এটা হচ্ছে খুপড়ি অ্যাকচুয়ালি। আর এগুলো পিওর স্টিল, যে স্টিলগুলো বানায় এই স্টিলগুলো কিন্তু হেভি খাতারনাক। আমি একটা খুলছি, দেখুন। এই যে বিশাল ধার এই খুপড়ি, মানে কারোর গলায় জাস্ট টানলে একেবারেই সে পুরো শেষ। খুব ওজন আছে, এটা পুরোটাই কিন্তু একদম হার্ড স্টিল। আর এখানে এটা কাঠের থাকে। ये इंडिया का 600 बता रहा है, আমি 500 বলছি, 100 টাকাও কম করছে না। তোমরা একটু দাম দর করে করবে, আমি দেখি নিতে পারি কিনা। দাম দর করার কোনো এক্সপিরিয়েন্স নেই। 600 বলেছি, আমি 500 বলেছি। তো আপনারা হলে এটা কত টাকা দিয়ে দাম চুরি করতেন, এটা অবশ্যই আমাকে বলবেন। আর এটা কি আমি দেখি সর্ব লাস্ট কত টাকা দিয়ে নিতে পারি। एक्सक्यूज मी मैम, इंडियन 500 5 कर दीजिए, हम ले लेते हैं। चलो डन हो गया। मतलब ये 400 যদি বলতাম ইন্ডিয়ান কারেন্সি, তো মেবি দিয়ে দিত। তো বাই দ্য ওয়ে এটা আমি নিলাম 500 টাকা। এটা লাভ হলো না লোকসান হলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই খুপড়িটা নিয়েই যাই। আর এখন এটা নেওয়ার পর নিজেকে অনেক সেফ মনে করছি, কারণ হাতে একটা অস্ত্র থাকলেই সত্যি মানে একটা নিজেকে পাওয়ারফুল মনে হয়। বাই দ্য ওয়ে আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নেপালে এলে অবশ্যই এই একটা সংগ্রহ করে রাখবেন, কারণ এটা বাড়িতে গিয়ে অনেক কাজে আসবে। সামনে যে মন্দিরটা আপনারা দেখছেন, এটাই হলো মনোকামনা দেবীর মন্দির। নেপালি ভাষায় মনোকামনা শব্দের অর্থ হলো মনের ইচ্ছা পূরণকারী। বিশ্বাস করা হয় ভক্তরা এখানে আন্তরিকভাবে প্রার্থনা করলে তাদের নাকি মনের বাসনা পূর্ণ হয়ে যায়। তবে এই মন্দিরে পৌঁছানোর জন্য কেবল কার দিয়ে আসা হয়। আর এই সুন্দর যাত্রাটা অনেক বেশি সুন্দর করে দেয়। এখানে চারপাশের সবুজ পাহাড়, এখানের মার্কেট, এখানের মানুষজন, সমস্ত কিছু মিলিয়ে আর ভক্তের যে ভিড়, এই সবগুলো একত্রে এই জায়গাটিকে অনেক বেশি সুন্দর করে দিয়েছে। তো এই যাত্রা, নেপালের যত যাত্রা আপনারা করবেন তার মধ্যে থেকে সবথেকে এই যাত্রাটা সম্পূর্ণ ভিন্ন একটা অভিজ্ঞতা। এখানে সব থেকে বড় যেটা কষ্টের বিষয় হলো, আপনারা যখন চলে আসবেন খুব দ্রুত চলে আসবেন, কিন্তু যখন ফিরবেন রোপওয়ে থেকে তখন কিন্তু একটা লম্বা লাইন টানতে হবে। অর্থাৎ একটা লাইন টেনে আপনাকে উঠতে হবে, তারপরে মন্দিরে পুজো দেবেন। পুজো দেওয়ার পর যখন ফিরবেন সেটা কিন্তু অনেকটা লম্বা একটা লাইন ক্যারি করার পরেই কিন্তু পৌঁছতে পারবেন। এবং টিকিটটা তোমরা কখনোই হারাবে না, তাহলে কিন্তু আপনাকে পায়ে হেঁটেই নামতে হবে। তো সবসময় টিকিটটা কিন্তু সাথে রাখবেন। প্রায় 20 মিনিট হয়ে গেল, 20 মিনিট ধরে লাইনে আছি এখনও, কিন্তু এখন লাইন দিতে হবে 10-15 মিনিট। প্রায় মানে আধা ঘন্টা থেকে 40 মিনিট আপনাকে তো লাইনে থাকতে হবে। আর যদি এটা সিজনের টাইমে হয় তাহলে 1 ঘন্টা ধরে রাখুন। রোপওয়েতে ওঠার সময় যতটা মজা, তার থেকে নামার সময় কিন্তু আরও অনেক বেশি মজা।
তবে চার দেওয়ালের মধ্যে তো ঠিক ক্যামেরার অ্যাঙ্গেলগুলো করা যায় না, যতটা সম্ভব ভালো ভিউজ নেবার আমি চেষ্টা করেছি। তবে নামার মোমেন্টটা কিন্তু সত্যি একটা অসাধারণ থাকে। আমি লাইক সাবস্ক্রাইব করছি। মানে তারা बोलছে যে আমার चैनलটাকে सब्सक्राइब करते हैं। आई एम राइट? हाँ। आप बता रहे हैं कि मेरे चैनल को सब्सक्राइब, देखिए मैंने इसको सिखाया नहीं, फिर भी उन्होंने यही कहा, मतलब जो मेरा जरूरत थे वो वीडियो में वही बात बोल दिया। এখানে কিছুক্ষণ থাকার পরে কিন্তু কানের মানে দুটো বন্ধ হয়ে যায়, এটা উচ্চতার কারণে আর বদ্ধ জায়গার কারণে। তো দাদাকে জিজ্ঞাসা করলাম এটার কারণ কি, আমি ভাবলাম মানে আমার কানে কোনো প্রবলেম, কিন্তু আসলে এটা সকলেরই হচ্ছে। তো নিচে যাওয়ার পরে আবার ঠিক হয়ে যাবে। আর এই সুন্দর মোমেন্টটা দারুণ দারুণ। কি চমৎকার দৃশ্য! এটা হচ্ছে যে রোপওয়ে আমরা যে চড়ছিলাম, সেই রোপওয়ের একেবারে নিচেই কিন্তু এটা আছে। এখানে র্যাফটিং হয় বর্ষাকালে, এখন পানি অত্যাধিক কম, তাই একেবারে আমাদের অনেকটা জন্য হেঁটে আসতে হলো, না হলে এখানে পুরো উপর পর্যন্ত পানি থাকতো আর র্যাফটিংও হতো। এখনও র্যাফটিং হয়, কিন্তু এই পানিতে র্যাফটিং করলে মজা হয় না। আপনি যদি বর্ষাকালে আসেন, অর্থাৎ এখন থেকে 2 মাস পরে যদি আসেন, এখানে র্যাফটিংয়ের দারুণ একটা মজা। কি সুন্দর ভিউজ!